নমস্কার, কোশি ভয়েস নিউজ থেকে আমি বিপ্লব বাছার। আপনাদের সামনে আমি আছি এখন সুন্দরবন পাখিরালয়। তো আমরা আজকের আমাদের টপিক এক সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের যে চাষের বাড়িতে যে চাষগুলো হয়, সাধারণত বাড়িতে যে চাষগুলো হয় সেই চাষের কিছু অংশ আপনাদেরকে তুলে ধরবো, কীভাবে জীবন জীবিকা নির্বাহ করেন এখানকার মানুষজনেরা। বাড়িতে কিছু সবজি লাগিয়ে সেই সবজিটাকে নিজেদের খাদ্য কাজে ব্যবহৃত হয়। সেই সবজিগুলোকে কিছু অংশ আমি আপনাদেরকে তুলে ধরবো, সেটাকে আমি আপনাদের সামনে আনছি। দেখুন, এটা একটি বাগান যেটা ঘরোয়াভাবে বাড়িতে লাগানো হয়। এই যে আমরা যে সবজিগুলো দেখছি এর মধ্যে আছে, এই যে গাছটা দেখছি এটা বেগুন গাছ। বেগুন অর্থাৎ ব্রিঞ্জাল। তারপর আমি এটা দেখছি, এই যে ছোট ছোট চারা গাছগুলো উঠেছে এইগুলো বলে কুমড়ো। এই যে গাছটা দেখছি এই গাছটা হচ্ছে শসা গাছ। এই যে মাদাটা আছে, এই মাদার যে গাছগুলো দেখছি এইগুলো হচ্ছে ভেন্ডি। যে আমরা যে ভেন্ডি খাই সেই ভেন্ডি গাছ হচ্ছে এগুলো। এখন অনেকটাই ছোট, এখনো ফল দেয়নি, নতুন চারা গাছ। এর পরের যে মাদাটা আছে সেটা হচ্ছে যে আমরা কচু গাছ যে আছে না, কচু হয়, সেই কচু গাছগুলোকে আমি দেখাচ্ছি। এইগুলোকে কচু গাছ বলা হয়। কচুটা মাটির নিচে হয়। এবং এরপরে আমরা দেখাচ্ছি যে মাদাটা, এটা হচ্ছে যে ওল, সেই ওল গাছ। এগুলো অনেকটাই ছোট, এগুলো অনেকটা বড় বড় হয়, মিনিমাম 3 ফুট 3.5 ফুট লম্বা হয়। এখন আপাতত 1 ফুট হাইটে আছে। এগুলো 3 ফুট 3.5 ফুট হাইট হয় সাধারণত। এই গাছগুলো অনেকটাই বড় হয়েছে, 1.5 ফুটের কাছাকাছি। এখানে অনেকটাই বড় মাদা, এগুলো পুরোটাই ওলের মাদা। তার পাশে দেখছি এখানে একটা বড় গাছ দেখছি, গুল্ম জাতীয়। এটাকে কুমড়ো বলা হয়, কুমড়ো গাছ। এর ফুলটা আমি দেখাবো। এটা ফুল। এবং তারপরে যে মাদাটা আছে এই মাদাটাকে বলা হয় হলদির ক্ষেত। যে আমরা যে হলদি খাই তরকারির সাথে, সেই হলদি এখানে রোপণ করা হয়
এবং রোপণ করে যে হলদিটা পাওয়া যায় সেটাকে শুকনো করে তারপরে সেটাকে মেশিনে পেষাই করে ডাস্ট করে তারপরে আমাদের রান্নাক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখছি এটা হলদি বাগান। তারপরে হলদি বাগানের সঙ্গে আছে এটা কিছু কচু গাছ। এই কচু গাছগুলো কিন্তু লাগানো হয়নি, কিন্তু একা একাই এই কচু গাছগুলো হয়েছে, কোনো পরিচর্যা ছাড়াই এই কচু ডাকগুলো হয়েছে। তারপরে এর পাশেই আমি দেখছি একটা পেয়ারা গাছ। এটাকে বলে পেয়ারা গাছ অর্থাৎ গুয়াভা। তার পাশেই আছে পেঁপে গাছ, অলরেডি পেঁপে হয়েছে। এই গাছটাতে প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে, আপনারা দেখছেন প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে। এটাকে পাপায়া বলে। তারপরে আমরা দেখছি যে নারকেল গাছ। এটা নারকেল গাছ, এবং নারকেল গাছের উপরে আমরা একটা পাখি দেখলাম। এই পাখিটাকে হাঁস পাখি বলা হয়, ডাক বার্ড। এটাকে ডাক বার্ড বলা হয়। এইখানেও একটা নারকেল গাছ, এবং নারকেল গাছে প্রচুর নারকেল এবং ডাব হয়ে আছে। তার পাশাপাশি আমাদের যে গাছটা দেখছি, এই গাছটাকে আমরা বলি সজনা গাছ। যে সজনা হয় আমাদের রান্না করে খাওয়া হয় সবজি হিসেবে, এটাকে বলা হয় সজনা গাছ। সজনা গাছের পাতাগুলো এই আকৃতি হয়, ওভাল আকৃতি, ছোট ছোট। তারপরে আছে এইটাকে বলে কুল গাছ। যে দেশি কুল হয়, সেই দেশি কুলগুলো এই গাছ থেকেই হয়। তারপরে আমরা দেখছি নিম। যে নিম গাছগুলো, এটা নিম গাছ। তারপরে আমরা এই মুহূর্তে দেখছি এটাকে বলে তেঁতুল গাছ। এটাকে বলে তেঁতুল গাছ, দেখছেন। এই গাছের যে ফলগুলো হয় প্রচণ্ড পরিমাণে টক, এবং আমরা তেঁতুল বলে থাকি। এটা দেখছেন
এটা নারকেলের যে চারা গাছ, প্রথম যে নারকেল যখন অঙ্কুরিত হয় সেই সময় নারকেলটাকে মাটিতে এই অর্ধ নিমজ্জিত অবস্থাতে বসানো হয় এবং সেখান থেকে এই নারকেল গাছের উৎপত্তি হয়। খুবই ছোট, 3 ফুট হাইট আছে নারকেল গাছটি। এবং পাশেই আমরা দেখছি একটি পেয়ারা গাছ এবং অলরেডি পেয়ারা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে, ছোট ছোট পেয়ারা। তারপরে আমরা দেখছি এই যে ঝাড়টা, এটাকে বলা হয় আখের চাষ। এখানে একটা ছোট মাটির স্তূপ করে এই আখগুলো লাগানো হয়। আখগুলো একটু সাধারণত উঁচু জায়গাতে ভালো হয়, কারণ জল গোড়াতে বসে গেলে সেই আখটা নষ্ট হয়ে যায়। ওই কারণের জন্য একটু উঁচু করেই এই আখের ঝাড়টাকে লাগানো হয়। এবং আমরা আগেই দেখিয়েছি যে পেঁপে গাছটা অনেকটাই দীর্ঘ। এই পেঁপে গাছ মিনিমাম 15 ফুট উচ্চতা এবং প্রচুর পরিমাণে পেঁপেও হয়েছে এই গাছটিতে। এবং ওর পাশে আরেকটি গাছ ছিল আরও অনেকটাই বড়, কিন্তু বার্ধক্যের কারণে অলরেডি গাছটা অনেকটাই মরে গেছে এবং তার থেকে তার মিডিল পোর্শন থেকে একটি ছোট শাখা বাড়িয়ে সেই তাতেই আবার পেঁপে হয়েছে। এই গাছের পেঁপে গাছের পাশ থেকে একটা শাখা বাড়িয়েছে, এই শাখা থেকেই এবং পেঁপের জন্ম হয়েছে। আপনারা দেখছেন এটা কি দেশি লেবু বলে। অলরেডি গাছে লেবু ধরেছে। খুব সুন্দর লেবু, খুব সেন্টেড। কারণ সুন্দরবন অঞ্চলের যে প্রত্যন্ত অঞ্চলে নদীর জল প্লাবিত হয়ে এই লোকালিটির মধ্যে চলে আসে এবং প্রচুর ক্ষেতের যে সুন্দর গাছগুলোকেও নষ্ট করে দেয় এবং সেই অর্থেই এখানকার মানুষজন সেই গাছগুলোকে রক্ষার্থে এই টবগুলোতেই ম্যাক্সিমাম গাছ রোপণ করেন, যেগুলোকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়, উপরে কোথাও রেখে এই গাছগুলোকে বাঁচানো, নদীর জল থেকে বাঁচানো যেতে পারে, সেই অর্থেই গাছগুলোকে টবে লাগানো হয়। তারপরে দেখছেন এই গাছটাকে মৌসম্বি লেবু গাছ বলা হয়। মৌসম্বি, অলরেডি মৌসম্বি হয়ে আছে।
অনেকটা বড় মৌসুম্বি এবং যেটা জানলাম খুব মিষ্টি এই মৌসুম্বিগুলো। অনেক ক্ষেত্রে মৌসুম্বি প্রচণ্ড টক হয়, কিন্তু এই মৌসুম্বিগুলো যারা বাড়িতে আছেন ওনারা বলছেন যে এই মৌসুম্বিগুলো খুবই মিষ্টি। কিন্তু এখানকার ওয়েদারের জন্যেই মৌসুম্বির যে পাতাগুলো অনেকটাই গুটিয়ে গেছে ভাইরাসের কারণে। এবং এখানে দেখছি কিছু কিছু পাতাবাহার গাছ, গোলাপ গাছ এবং পাশে দেখছি একটা ফুলের গাছ, এবং ফুলের গাছটি একটা নারকেল গাছকে আবদ্ধ করে রেখেছে এবং খুব সুন্দর লাগছে এই ফুলের গাছটিকে। এবং তার সঙ্গেই আছে একটি জবা ফুলের গাছ। জবা ফুলটা ইউনিক একটু। এইটাকে বলে তুলসী মঞ্চ, এবং উপরেই তুলসী গাছ রোপণ করা আছে। এইটাকে সুন্দরবনের মানুষ, হিন্দু যারা আছেন ওনারা পুজো করেন এই তুলসী গাছকে দেবী হিসেবে। এবং এর পাশেই দেখছি একটি গোলাঘর, উপরে খড়ের ছাউনি এবং নিচে যে বেড়িটা আছে সেই বেড়িটা বাঁশের চটা দিয়ে বানানো হয়। এবং এই যে গোলাঘরটা দেখছি, এই গোলাঘরে যে খাদ্যশস্য যেটা আমাদের ধান বলা হয়, সেই ধানগুলো যখন ঝাড়ানোর পরে ওই ধানগুলোকে নিয়ে স্টক করা হয় এই গোলাতে, এবং সেখান থেকে বিক্রি হয়। এবং খাদ্যের যে প্রসেসিং, তার মানে আমাদের ধান থেকে চাল, চাল থেকে আমাদের ভাত তৈরি করে খেতে হয়, তো সেইগুলো প্রসেসিং হয় এখান থেকে, স্টক করে রেখে সেখান থেকে নিয়ে এই শস্যগুলোকে আমাদের স্টক করতে হয় এই গোলাঘরে। তো এই গোলাঘরটা দেখে নেব। গোলাঘরের এইটা হচ্ছে গেট, এখান থেকে ওনারা প্রবেশ করেন এবং এর মধ্যে ধান রাখা হয়। এবং দেখছি এখানে দুটো ফল, এই ফলগুলোকে বলা হয় চাল কুমড়ো। এটা সবজি হিসেবেও খাওয়া যায় এবং এ থেকে একরকম এটাকে পেশাই করে এর থেকে বড়ি তৈরি হয় এবং সেটা দিয়েও রান্না করে খাওয়া যায়। বিভিন্ন প্রসেসিংয়ে এই চাল কুমড়ো ব্যবহৃত হয়। ধন্যবাদ সকলকে। আপনারা দেখলেন সুন্দরবনের যে প্রত্যন্ত অঞ্চলের কৃষিকাজের কিছু অংশ আপনাদেরকে তুলে ধরলাম। কোশি ভয়েস নিউজ থেকে আমি বিপ্লব বাছাড়। সকলকে ধন্যবাদ, নমস্কার।